এতদিন ধরে তোমরা আমার চ্যানেলে দেখে এসছো যে কিছু ক্রিয়েটার দিনের পর দিন কিভাবে ডেইলি ভ্লগিং এর নামে শরীর দেখানো কন্টেন্ট বানিয়ে নোংরামো ছড়াচ্ছে, যেখানে আজকের দিনে দাঁড়িয়ে সারাদিনে তারা কি করলো সেসবের জায়গায় শরীর দেখানোই তাদের কন্টেন্ট হয়ে উঠেছে ইউটিউব জুড়ে। কিংবা কেউ ভ্লগিং এর নামে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক ভিডিওস বানিয়ে দিনের পর দিন বোকা বানিয়ে চলেছে তাদের অডিয়েন্সকে। আর নইলে কেউ বিয়ের ভ্লগ কিংবা ফুলসজ্জার ভ্লগ বা হানিমুন ভ্লগ কিংবা এদের থেকেও এক্সট্রিম লেভেলের কিছু ক্রিয়েটাররা রয়েছে যারা শ্মশান ভ্লগ কিংবা শ্রাদ্ধ বাড়ির ভ্লগ বানাতেও দুবার ভাবে না, কারণ এই সব কিছু করে সাধারণ মানুষের হেড থেকে শুরু করে কমেন্টে অকথ্য ভাষায় গালাগালিও পাচ্ছে তারা। বাট এসব সত্ত্বেও দিনের পর দিন এটাই তাদের কন্টেন্ট, কারণ এরকম কন্টেন্ট বানিয়ে গালাগালি খেলেও সাবস্ক্রাইবার্সও যেমন বাড়ছে তেমনই টাকাও আসছে মাসের পর মাস। আর দিনের পর দিন এরকম চলে আসার কারণেই বাংলাতে ভ্লগিং এর এরকম একটা নিচু স্ট্যান্ডার্ড সেট করছে তারা। বাট তুমি এটা জানলে অবাক হবে যে বাংলাতে এরকম কিছু সো কল ভ্লগার্স ছাড়াও এরকম অনেক ভ্লগার্স রয়েছে যারা তাদের কোয়ালিটি কন্টেন্ট এবং অসাধারণ স্টোরি টেলিং, অনেস্টি এবং সিম্পলিসিটি দিয়ে এই বাংলার প্রায় সমস্ত মানুষের মন জয় করতেও সক্ষম হয়েছে। এন্ড এরাই এটাও প্রমাণ করে দিয়েছে যে শুধুমাত্র এরকম ভালগার বা নোংরামো করা ডেইলি ভ্লগ কিংবা এরকম ক্রিঞ্জ বিয়ে বাড়ি বা শ্রাদ্ধ বাড়ির ভ্লগ ছাড়াও কোয়ালিটি ভ্লগস বানিয়েও ফেমাস হওয়া যায়, যাদের মধ্যে কেউ প্রবাসী বাঙালি হয়েও তার বাংলা ডেইলি ভ্লগস এর জোরেই বাংলার মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। কিংবা কেউ কেউ তাদের ট্রাভেল ভ্লগের মাধ্যমে কখনো বাংলা কিংবা দেশ বিদেশের বিভিন্ন জায়গার সাথেও ভ্রমণ পিপাসু বাঙালি প্রকৃতি প্রেমের সম্পর্ক স্থাপন করতেও সক্ষম হয়েছে। হ্যাঁ জানি তুমি এখন এটাই ভাবছো যে বাংলাতে তো ভ্লগিং মানেই এরকম নোংরামি, সেখানে আবার এত ভালো ক্রিয়েটার কারা আছে যাদের কোনো হেটার্স নেই, কিংবা তারা কি এমন ভ্লগস বানায় যে তাদের এক একটা ভ্লগের জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকে। তাই তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর এবং এই সমস্ত ক্রিয়েটারদের ব্যাপারে ডিটেলসে জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। এই লিস্টে সবচেয়ে প্রথমে যে ডেইলি ভ্লগারের নাম বলবো সে একজন প্রবাসী বাঙালি এবং বিদেশে তার প্রতিদিনের কার্যকলাপ, তার সিম্পলিসিটি, তার অনেস্টি এবং তার অসাধারণ স্টোরি টেলিং এর ফ্যান গোটা বাংলার মানুষ। এবং সেই কারণেই সবাই যেমন তার বিদেশ থেকে দেশের বাড়িতে আসার ভিডিও দেখেই খুশি হয়, তেমনি আবার দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার ভিডিওতে কেঁদে ভাষায় গোটা বাংলার মানুষ। হ্যাঁ ঠিকই ধরেছো, আমি কথা বলছি মহুয়া গাঙ্গুলি, একে আমাদের সবার ফেভারিট প্রবাসে ঘরকন্যাকে নিয়ে। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত। মহুয়া গাঙ্গুলির জন্ম পশ্চিম মেদিনীপুরে, আর তার প্রাইমারি এডুকেশন কমপ্লিট হয় মেদিনীপুরের মিশন গার্লস হাই স্কুল থেকে। এরপর স্কুলের গন্ডি পেরিয়ে সে মেদিনীপুর ওমেন্স কলেজ থেকে তার গ্র্যাজুয়েশনও কমপ্লিট করে এবং এর সাথে সাথেই সে এনসিসিতেও যুক্ত ছিলেন। তারা দুই বোন এবং এক ভাই ছিলেন। দুই বোন আর এক ভাইয়ের সংসারে তিনি ছিলেন সবচেয়ে বড়, আর তার বাবা একজন পুলিশ অফিসার হওয়ায় তারও ছোট থেকে ইচ্ছা ছিল একজন পুলিশ বা আর্মি অফিসার হওয়ার। আমি মেদিনীপুরে মিশন গার্লসের স্টুডেন্ট। তারপর স্কুলের গন্ডি পেরানোর পরে মেদিনীপুরের যে গোপ কলেজ আছে, ওমেন্স কলেজ আছে, সেখান থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। যেহেতু আমার বাবা পুলিশে চাকরি করেন, আমার পরিবারের বহুজন পুলিশে চাকরি করেন, আমার ভারী ইচ্ছা ছিল মিলিটারি জয়েন করার বা আর্মি জয়েন করার। মানে তখনকার দিনে দাঁড়িয়েও ইন্ডিপেন্ডেন্ট হওয়াটাই ছিল তার প্রাইমারি গোল। এন্ড সেই কারণেই পরিবারের বড় মেয়ের জন্য একের পর এক বিয়ের সম্বন্ধ আসলেও সে লাইন দিয়ে সেগুলোকে একের পর এক রিজেক্ট করতে থাকে। বাট তার এই ভাবনায় চেঞ্জ আসে তার হাজবেন্ড মানিক গাঙ্গুলির সাথে পরিচয় হওয়ার পর, কারণ মানিক ছিলেন তার পিসির ননদের ছোট ছেলে এবং এই ফ্যামিলির কানেকশন সূত্রেই তাদের সম্পর্ক ঠিক করার কথা হয়। অন্যদিকে মানিক ততদিনে ব্যাঙ্গালোরে সেটেল এবং বাড়ির লোকের ডিসিশনই তার জন্য ফাইনাল ছিল। তাই এরপর তাদের দেখা সাক্ষাৎ হওয়ার দিন ঠিক হয় এবং এর মধ্যেই মহুয়ার আর মানিকের ছবি বিনিময় হয়, যার ফলে যথারীতি মহুয়ার ছবি দেখে মানিকের বেশ পছন্দ হয় তাকে। তবে মহুয়ার মানিকের ছবি দেখে তার প্রতি অতটাও ভালো লাগা জন্মায়নি। উল্টে এর কিছুদিন পর যখন মানিক তার এক ছোটবেলার বন্ধুর বিয়ের সূত্রে হালিশহর আসে এবং সেখান থেকে মহুয়াকে দেখার জন্য মেদিনীপুর আসে, তখন মানিককে দেখে মহুয়ার ছোট বোনের মানিককে ছবির থেকেও আরো কালো বলে মনে হয়। বাট এরপর দেখা সাক্ষাতের পর্ব শুরু হলে দুজনের সাথে আলাদাভাবে প্রায় 40 মিনিট কথা বলার সুযোগ পায়। এন্ড সারপ্রাইজিংলি তাতেই মহুয়ার মানিককে পছন্দ হয়ে যায় এবং তারা একে অপরের সাথে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। কারণ মানিকের সাথে কথা বলে মহুয়া এটা বুঝতে পারে যে সে কতটা ডিসিপ্লিন, কতটা অ্যাম্বিশিয়াস এবং কত ভালো মনের একজন মানুষ। এন্ড সেই কারণেই যেই মেয়ে নিজে চাকরি করবে বলে ভেবেছিল কিংবা সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়েই করবে না বলে ভাবছিল, সেই একজন বেসরকারি চাকরিজীবীকে বিয়ে করতে প্রস্তুত হয়। তবে 40 মিনিটের যে আমাদের দুজনে কথোপকথনটা হয়েছিল আর কি, যাতে দুজনে স্থির করলাম সেই সময় যে হ্যাঁ আমরা দুজনের সঙ্গে সারাটা জীবন কাটাতে পারি, ওই মুহূর্তটা খুবই আর কি প্রিসিয়াস। আর আমি যেটা সবসময় মনে মনে আর কি একদম দৃঢ় সিদ্ধান্ত আমার ছিল যে সরকারি চাকরি ছাড়া আমি বিয়ে করবো না, তা সত্ত্বেও কেন আমি একজন বেসরকারি চাকরিরত ছেলেকেই বিয়ে করে ফেললাম, সেটা গোটাটাই ওকে দেখার জন্য পাঠিয়েছিলাম ক্যামেরা যে আমি চাকরি করি ভাই, একদম দেখার তো বলে খারাপ কি কারণে ভালো লেগেছিল। আচ্ছা, তোমাকে যে কারণে আমার ভালো লেগেছিল, তোমার মানে পরিষ্কার চিন্তা ভাবনাটা আমার প্রচন্ড, তোমার থেকেও তোমার চিন্তা ভাবনাটাকে আমার সেই মুহূর্তে খুব ভালো লেগেছিল। ওর বাবার অসুস্থতা, কিভাবে তার মারা যাওয়া, ওর মায়ের তারপরে সংসারটাকে কিভাবে টেনে তোলা, তার দায়িত্বশীলতা, ওর পরিবারের প্রতি কি কি দায়িত্বশীলতা আছে,
ও কত দূর অবধি যেতে পারে, কত দূর অবধি ওর ক্ষমতার বাইরে। ওর তখনই ও বলে ফেললো কত টাকা বেতন পায়, ব্যাঙ্গালোরের বাজার দর কেমন, আমাকে কিভাবে মানিয়ে গুছিয়ে চলতে পারে। আসলে আমরা সবাই প্রকৃত ভালোবাসাই খুঁজি, আর যখন সেটা পেয়ে যাই তখন এসব কিছুই আর দরকার হয় না। হয়তো সেই কারণেই মানিকের সাথে আলাপ হওয়ার পর মহুয়া তার সাথে গাছতলাতেও সংসার পাতার জন্য প্রস্তুত হয়ে যায়। ওর ওই চিন্তা ভাবনা কথাবার্তা থেকেই আমার ওই অতদিনের যে একটা রিজিড মানসিকতা ছিল যে আমি সরকারি চাকরি ছাড়া যাবো না, তখন মনে হচ্ছিল যে এই ছেলেটার সঙ্গে তো গাছের তলাতেও সংসার করা যায়। এরপর কখনো মাঝরাতে ফোনে কথা বলতে গিয়ে বাবার কাছে ধরা পড়া, কিংবা কখনো তাদের ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের জন্য ব্যাঙ্গালোর থেকে 2 রাত ট্রেন চেপে মেদিনীপুর এসে মহুয়াকে গোলাপ ফুল দিয়ে তাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডেও সেলিব্রেট করে তারা। এরপর অবশেষে তাদের বিয়ে হয় এবং তারা দুজনেই ব্যাঙ্গালোরে সেটেল হন। বাট ততদিনেও তার মহুয়া থেকে প্রবাসে ঘরকন্যা হয়ে ওঠা হয়নি, কারণ ব্যাঙ্গালোরে বহু বছর থাকার পর মানিককে তার কোম্পানি থেকে ইউএসএ তে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই কারণেই এরপর তারা দেশ ছেড়ে ইউএসএ তে শিফট হয় এবং সেখানে গিয়েও স্বাভাবিকভাবে প্রথম মানিয়ে নিতে তাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। বাট আস্তে আস্তে 1 BHK তে রেন্টে থাকা থেকে শুরু করে আজ তারা নিজের বাড়ি বানাতেও সক্ষম হয়েছে। এবং এই ফেজ চলাকালীন তারা মাঝে মধ্যে যখনই দেশে ফিরতো তখন তার পাড়া প্রতিবেশীদের এবং আত্মীয় স্বজনদের সবাই তাদের কাছে বিদেশের ব্যাপারে নানান খুঁটিনাটি তথ্য জানতে চাইতো। এন্ড সেই থেকেই মহুয়া ডিসাইড করে যে তার বিদেশের লাইফস্টাইল সম্পর্কে আরো বাকি বাঙালিদের জানানোর কথা। এন্ড তখন থেকে শুরু হয় প্রবাসে ঘরকন্যার যাত্রা। দুজনে খুব সুন্দর সংসারই চলছিল। ব্যাঙ্গালোরে আমরা 10 বছর কাটাই। তখন হাউসওয়াইফ ছিল, তখন আমি একদম হোম মেকার। তারপরে অফিস থেকে ওকে ইউএসএ তে ট্রান্সফার করাই। তো যাওয়ার পরেও আমরা বছরে একবার করে আসা যাওয়া করতাম। যখন আসতাম দিদি, তখন আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনরা যখন দেখা করতে আসতেন আমার সঙ্গে, আমি কেমন আছি না আছি জিজ্ঞাসা করার পরেই তাদের প্রশ্ন হতো, এই হ্যাঁ রে, রোজ ভাত খাস ওখানে? খাই। কত করে চাল নেয়? হ্যাঁ, পোস্ত টোস্ত পাস, ঝিঙে পাস, পটল? কাকিমা পটল পাই, কিন্তু বড্ড দাম জানো। কত দাম? আমাদের কিন্তু 30 টাকা কেজি। কাকিমা ওখানে প্রায় 900 টাকা কেজি। বলছিস কি? তখন আরেকজন কাকিমা, মাছ বোধহয় পাস না, রুই কাতলা না? হ্যাঁ না কাকিমা, তাও পাই, তবে ফ্রোজেন। এখানকার মতো স্বাদ হয় না কাকিমা, তা হয়। আমাদের মতো ইলিশটা কি পাও? ইলিশও পাই, কিন্তু সবই ফ্রোজেন। যেখানে জিরো থেকে শুরু করে তার ইউএস এর ডেইলি লাইফ, তার স্ট্রাগল, তার সাধারণ জীবনযাপন, তার সিম্পলিসিটি এবং তার স্টোরি টেলিং আস্তে আস্তে বাংলার মানুষের পছন্দ হতে শুরু করে। এবং তার পরিবারের সমস্ত সদস্য, যেমন তার ছেলে রামা, তার মেয়ে মেহা এবং তার স্বামী মানিকও তার কন্টেন্টের একটা বড় পার্ট হয়ে ওঠে। আর তাদের এই ভ্লগের মাধ্যমে বাঙালিকে বিদেশের লাইফস্টাইল সম্পর্কে জানানোর ভিডিও দেখে তাদের ভালোবাসতে শুরু করে সবাই, যার ফলে আস্তে আস্তে মানুষ তাদের ভ্লগের প্রতি এতটাই কানেক্টেড হয়ে যায় যে তার নতুন ভ্লগের জন্য বসে থাকে অনেক অনেক মানুষ, যেটা তার ভিডিওর কমেন্ট বক্স দেখলেই তুমিও গেস করতে পারবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ তাদেরকে এতটাই ভালোবাসে যে তাদের বাড়ির লোকের মতোই তার অডিয়েন্সও তার বাড়ি ফেরার ভিডিও দেখে যেমনই খুশি হয়, তেমনই তাদের দেশ ছেড়ে আবার বিদেশে চলে যাওয়ার ভিডিও দেখে তারাও তাদের চোখের জল আটকে রাখতে পারে না। বাংলার মানুষ তাকে আর তার পরিবারকে এতটাই আপন করে নিয়েছে এবং এতটাই ভালোবাসা দিয়েছে, হয়তো সেই কারণেই তাদের কোনো হেটার্সও নেই। কি তুমি কি বলো? প্রবাসে ঘরকন্যাকে নিয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। আর এরপর যে ক্রিয়েটরকে নিয়ে কথা বলবো, সে যেমন তার ট্রাভেল ভ্লগে সমস্ত জায়গার খুঁটিনাটি বিষয়ে সমস্ত তথ্য দিয়ে ভ্রমণ পিপাসু বাঙালিকে আরো বেশি ঘুরতে যেতে বাধ্য করেছে, তেমনই তার অসাধারণ বাচনভঙ্গি এবং তার অসাধারণ স্টোরি টেলিং এর প্রেমে পড়েছে বাংলার সমস্ত মানুষ। এবং তার দেশ বিদেশের ট্রাভেল ভ্লগ দেখেনি এমন মানুষ বাংলায় খুবই কম আছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি এক্সপ্লোরার শিবাজিকে নিয়ে। নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সিরিজে। আপনাদের সকলকে স্বাগত দুবাইয়ে সিরিজে। আজকে দ্বিতীয় পর্ব আপনাদের দেখাবো আমাদের হোমস্টে। একটা দারুণ সুন্দর বিকেল, আমি আর পৃথ্বীজিৎ এখন আছি বেনারসে। গতকাল রাত্রিবেলা আমরা বিভূতি এক্সপ্রেসে চেপে বসেছিলাম। শিবাজি পাল প্রায় 18 বছর শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন। তিনি একজন প্রাইভেট টিউটর ছিলেন, যিনি অনলাইন এবং অফলাইনে তার স্টুডেন্টদের কম্পিউটার সায়েন্স পড়িয়ে এসেছেন এবং সেখানে ফরেন স্টুডেন্টদেরও পড়িয়েছেন তিনি। বাট প্রথম তার এই প্রফেশনকে ভালো লাগলেও একটা সময় পর তার এই লং টিচিং কেরিয়ারে 2013 সালের পর থেকে তার আর যেন টিচিং কেরিয়ারটাকে ভালো লাগছিল না। মানে প্রথমে যেটাতে তিনি রীতিমতো এনজয় করতেন, এক সময় পর সেই টিচিং ছেড়ে অন্য কিছু করতে চাইতেন তিনি, যেটা সে এনজয় করবেন এবং সেখান থেকে যদি কিছু টাকা আসে তাহলে তো খুবই ভালো। এবং এরপরে 2016-17 নাগাদ ইউটিউবে মুম্বাই কার নিখিলের ভ্লগ দেখে ট্রাভেল ভ্লগের ব্যাপারে জানতে এবং সেটার প্রেমে পড়তে শুরু করেন তিনি। বলো একটু তোমাদের বীজটা হচ্ছে, দেখো আমি তো আগে পড়াতাম দীর্ঘদিন, কোথায় বলে প্রাইভেট টিউশন। আমি না কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা পড়তো তাদের পড়াতাম এবং সেটা 18 বছর পড়িয়েছি, 2001 থেকে 2018। তো 2013-14 সালে আমি ভাবছি এটা আর করবো না, কারণ আমার আর ভালো লাগছিল না। তারপর ভাবলাম 13-14 সালে যে আর ভালো লাগছে না, তখন বুঝতে পারলাম যে যখন এনজয় করছি না তখন কিছু অন্য কিছু করতে হবে। তখন আমি ঠিক করে ফেলেছিলাম যে এবার ছেড়ে দেবো আস্তে আস্তে। আমি অনলাইনে কিছু কোর্স করেছিলাম, সেগুলো ভালো বিক্রি হচ্ছিল, অনলাইনেও পড়াতাম আমেরিকান বাচ্চাদের, সেখান থেকেও ভালো টাকা পয়সা রোজগার হয়েছিল, বাড়িটা কেনা হয়ে গিয়েছিল, সুতরাং একটু নিশ্চিন্ত ছিলাম আর কি।
তো 18 সালে আমি পুরোপুরি ছেড়ে দিই কাজ, রিটায়ার্ড। এবার আমি তখন ট্রাভেল ব্লগ দেখতাম, বুঝলে তো। তখন কয়েকটা পপুলার চ্যানেল ছিল, তার মধ্যে একটা হচ্ছে মাউন্টেন ট্রেকার, আর একটা হচ্ছে তোর মুম্বাইকার নিখিল। এদের খুব দেখতাম, যেহেতু ট্রাভেল করতে ছোটবেলা থেকেই ভালো লাগতো, এবং যাকে বলে পোকা। তো দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে এবার তো আমিও বেড়াতে যেতে চাই, রিটায়ার্ড লাইফ, এটা এরকম করলে কেমন হয়। এবং সারপ্রাইজিংলি সেই ট্রাভেল ব্লগগুলো তার বেশ ভালো লাগতে শুরু করে, এবং সারপ্রাইজিংলি তার বেশ ভালো লাগে সেই ব্যাপারটা। মানে সেখানে একজন একটা জায়গা ঘুরছে এবং সেটাই ক্যামেরাবন্দি করে আরো লাখ লাখ মানুষকে দেখারও সুযোগ করে দিচ্ছে। আর 5টা বাঙালির মতো ছোট থেকেই ভ্রমণ পিপাসু ছিলেন শিবাজি পল, এবং তখনকার দিনে এত ইন্টারনেটের সম্প্রসারণ না থাকার কারণে তাকে বিভিন্ন ট্রাভেল ম্যাগাজিন পড়েই তার ভ্রমণের খিদে মেটাতে হয়েছে, এবং দীর্ঘদিন বিভিন্ন ট্রাভেল ম্যাগাজিন পড়ার ফলেই তার ভিডিওতে সমস্ত জায়গার অজানা ইতিহাসও শোনা যায়। আর সেই তার প্রথম ট্রাভেল ব্লগের প্রেমে পড়া। 2013 সাল থেকে টিচিং ছাড়ার কথা ভাবলেও টিচিং থেকে রিটায়ারমেন্ট নিতে নিতে তার 2018 সাল অব্দি লেগে যায়, এবং এতদিন ধরে ট্রাভেল ব্লগের প্রতি তার ভালোবাসা এবং ঘুরে বেড়ানোর ইচ্ছার মেলবন্ধন ঘটিয়ে সে সেই সময় একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলে, যার নাম দেয় এক্সপ্লোরার শিবাজি। এবং সেখানে প্রথম সে তার ছোটখাটো ফ্যামিলি গেট টুগেদারের ব্লগ আপলোড করতে থাকে, যার ফলে শুরুতে বাকি সবার মতোই তার চ্যানেলেও ভিউজ প্রায় আসছিল না বললেই চলে। এবং সেই কারণেই তার স্টুডেন্টদের বিভিন্ন গ্রুপে সেই ট্রাভেল ব্লগগুলো সে আপলোড করতে থাকে, এবং স্টুডেন্টদের তরফ থেকে বেশ উৎসাহ পায়। বাট এর কয়েকদিন পর তার গঙ্গাসাগরে যাওয়ার একটা ব্লগ তার চ্যানেলে আপলোড করে সে, এন্ড সারপ্রাইজিংলি সেটা একদিনের মধ্যে প্রায় 2 লাখ ভিউজও ক্রস করে যায়। এবং ভ্লগিং এ এই স্কোপটা দেখেই ভ্লগিংটাকেই কেরিয়ার বানানোর কথা ভাবে সে। বাট তার এই ভাবনা কয়েকদিনের মধ্যেই মুখ থুবড়ে পড়ে, কারণ এরপরই শুরু হয় দেশ জুড়ে লকডাউন, যার ফলে আর বাড়ির থেকে বাইরে যাওয়া হয়ে ওঠেনি তাদের। 3 मई तक लॉकडाउन के नियमों का पालन करें, जहां है वहां रहे, सुरक्षित रहे। বাট সেই সময়তেও সে তার আগের কিছু রেকর্ড করা ভিডিও কেটে কুটে ভ্লগ হিসাবে আপলোড করতে শুরু করে, বাট তাতে বিশেষ কিছু লাভ হয়নি। কিন্তু লকডাউনের পর তার এরকমই এক গ্রুপে পোস্ট করা ভিডিও দেখে তার ছোটবেলার এক বন্ধু তার সাথে ঘুরতে যাওয়ার আর্জি প্রকাশ করে, যার নাম ছিল পৃথ্বীজিৎ, এবং সেই আর্জির ফলে সুবিধা হয় শিবাজি পালের। আমি ওকে জয়েন করলাম, সেটা পুরী যাওয়ার ছিল সেই সময় করোনাটা শেষ হয়েছে। হ্যাঁ, শেষ হয়েছে। আমি আমাদের স্কুলের গ্রুপে, আমাদের যে স্কুলের যে গ্রুপ আছে সেখানে ও ভিডিও পোস্ট করেছিল। আমার দাদা আমাকে বলল যে আরে শিবাজি বলে একটা ছেলে ব্লগ বানাচ্ছে, তোর বন্ধু? আরে তোমার ছোটবেলার বন্ধু, ও বানাচ্ছে। ওর সঙ্গে যোগাযোগ করলাম আমি, শিবাজি তুই করতে যাচ্ছিস, এরপরে কোথায় যাবি আমাকে বলিস তো, কোথায় যাবি? আর এই সময় ওর বউ ওকে বললো যে তুমি একা 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 গাড়ি নিয়ে ঘুরবে, এটা খুব মুশকিল আর কি, তোমার সঙ্গে একজন থাকলে খুব ভালো। তো পৃথ্বীজিৎ দা বিয়ে করেনি, আর কি আছে, আমি ছাড়া আর যোগ্য জুড়িদার কে? যার পর থেকে একের পর এক তাদের ট্রাভেল ব্লগ আসতে শুরু করে তাদের ইউটিউব চ্যানেলে, এবং আস্তে আস্তে জেলা, দেন রাজ্য, কিংবা এখন বিদেশের বিভিন্ন ব্লগও দেখা যায় তাদের চ্যানেলে। এবং সেই সমস্ত ভিডিওতে সমস্ত জায়গার ইতিহাস এবং তাদের সংস্কৃতির সমস্ত নলেজ দেওয়ার চেষ্টা করে তারা, এবং সেই কারণেই তাদের ভিডিওর প্রেমে পড়ে বাংলার সমস্ত মানুষ, যার ফলেই হয়তো তাদের কোনো হেটার্স নেই বললেই চলে। পৃথ্বীজিৎ এবং শিবাজি বাবুকে নিয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। আর এরপর যে ক্রিয়েটারের কথা বলবো, সেও তার এই ঘুরতে যাওয়ার প্যাশনটাকে বাংলার মানুষের ভালোবাসায় আজ প্রফেশন বানাতেও সক্ষম হয়েছে, আর তার কম খরচে দেশ বিদেশের বিভিন্ন ভিডিও দেখে পরবর্তী ট্রিপ প্ল্যান করেছে সমস্ত বাঙালি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি কৌশিক পাল, একে ট্রাভেল উইথ কৌশিককে নিয়ে। থেকে বাঙালি পড়েছে চাঁদের পাহাড়, তখন থেকে অ্যাডভেঞ্চারে আত্মহারা। আজ আপনাদের সবাইকে নিয়ে যাব মাসাই মারা। একজন হসপিটাল স্টাফ হিসাবে কাজ করার সময় ছুটি পেলেই তার ভ্রমণের পিপাসা মেটানোর জন্যই বেরিয়ে পড়তো এদিক ওদিক, আর বাকি সবার তার ভ্রমণের বিষয়ে এত কৌতূহল থাকার কারণেই এরপর থেকে নিজের চোখে দেখার পাশাপাশি সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে শুরু করে সে, সেই থেকেই তার পথ চলা শুরু, যার ফলে আস্তে আস্তে যত ভিডিও সংখ্যা তার চ্যানেলে বাড়তে থাকে ততই মানুষের ভালোবাসা এবং বিশ্বাসের পরিমাণও তার উপর বাড়তে শুরু করে। হয়তো সেই কারণেই তারও কোনো হেটার্স বা নিন্দুক নেই বললেই চলে। কৌশিক পালকে নিয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট করে জানিও। এছাড়াও এই ভ্লগারদের লিস্টে যার নাম না বললেই নয় সেটা হলো অনিন্দিতা, একে গ্যাস্ট্রোনমিক্যাল ভয়েজকে নিয়ে। সেও বহু বছর ধরে তার প্রতিদিনের কিছু মুহূর্ত ক্যাপচার করে শেয়ার করে চলেছেন তার চ্যানেলে, কখনো রান্নার রেসিপি অথবা তার দিদুনের সাথে কোনো ভিডিও। আর এভাবেই দিনের পর দিন আস্তে আস্তে হলেও তারও একটা লয়াল অডিয়েন্স বেস তৈরি হয়েছে, এন্ড সেও দিনের পর দিন তার সিম্পলিসিটি এবং অনেস্টির সাথে তার স্টোরি টেলিং এর সাহায্যেই অনেক মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। তাই সেই কারণেই তারও নিন্দুক আছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। তোমার এই 4 জনকে নিয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এন্ড যে সকল সোকল ডেইলি ব্লগার্স এর
নাম এই লিস্টে ছিল না তারা ডেইলি ব্লগের নামে যে কি কন্টেন্ট বানায় সেটা নিশ্চয়ই তুমিও জানো। আর সত্যি যদি তোমার মনে হয় যে এরা ছাড়াও এমন কেউ আছে যারা সত্যিই ভালো ডেইলি ব্লগ কিংবা অন্য রকমের ব্লগস বানায়, তাহলে তাদের নাম কমেন্ট বক্সে লিখে জানাও। তাদের নিয়ে এটা নেক্সট পার্টে কথা বলবো। এখন আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি এটা এবং নতুন চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ইনস্টাতেও ফলো করে দিও, কারণ ইউটিউবের নেক্সট ভিডিও এবং আমার সমস্ত লাইভ আপডেট আমি ওখানে শেয়ার করে থাকি। আর এখন যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি শিওর যে তোমার আমার এই ভিডিওটা ভালো লাগবে, তাই সেটা দেখতে হলে এখানে ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।